সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম পদ্মা সেতু, সুশীল সমাজ ও মিডিয়া ট্রায়াল। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার জনাব শাহাবুদ্দিন চুপ্পু, রয়েছেন দৈনিক সমকালের সহযোগী সম্পাদক জনাব অজয় দাশগুপ্ত এবং রয়েছেন দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক জনাব নাইমুল ইসলাম খান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এর জন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে আমরা একটু দেখে নিই। ফরিদপুরে 13 জনের মৃত্যুর 48 ঘন্টা না পেরোতেই নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় 13 জন নিহত, আশঙ্কাজনক অবস্থায় আহত 5 জন, ঢাকা মেডিকেলে ভর্তি। পদ্মা সেতু ইস্যুতে এক শ্রেণীর গণমাধ্যমের ভূমিকায় ক্ষোভ ভুক্তভোগীদের, সমালোচকদের ক্ষমা চাওয়া উচিত মত সাংবাদিকদের, আইনি ব্যবস্থা নেয়ার দাবি আওয়ামী লীগের। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক রোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, গাজীপুরের 37তম আনসার সমাবেশের উদ্বোধন। বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশের অগ্রগতি সোমবারের মধ্যে জানাতে আপিল বিভাগের নির্দেশ, খুব শিগগিরই গেজেট প্রকাশিত হবে বললেন আইনমন্ত্রী। এবং হায়দ্রাবাদ টেস্টে 459 রানের টার্গেট, চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 103 রান। পঞ্চম দিনে টাইগারদের চাই 356 রান, ভারতের 7 উইকেট। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের আজকের যে বিষয়টি পদ্মা সেতু, সুশীল সমাজ ও মিডিয়া ট্রায়াল। আমরা জানি যে কানাডার আদালতের একটি রায়ের পরে পদ্মা সেতুর বিষয়টি নিয়ে আবার আলোচনায় এসেছে। পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্র হয়েছিল এই ইয়েতে আমরা 2012-13 ব্যাপক আলোচনা করেছি। বিভিন্ন টেলিভিশনের টকশোতে ব্যাপক আলোচনা হয়েছে, পত্রপত্রিকায় ব্যাপক লেখালেখি হয়েছে 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত। তো আমরা এখন যে কানাডার যে আদালতের যে রায় দিল, যে এটাকে টোটালটা একটা গাল গল্প বলে উড়িয়ে দিল, তার প্রেক্ষিতে বিষয়টা আবারও সামনে এসছে। আজকে আমরা অন্ততপক্ষে একজন সেই পদ্মা সেতু নিয়ে যে ঘটনা তখন ঘটেছিল বা বাংলাদেশে যেগুলো ঘটেছিল, এখনকার সিনিয়র শিল্প সচিব, তিনি তখন সেতু বিভাগের সচিব ছিলেন, ওনাকে জেলে যেতে হয়েছে, আমাদের এক মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে, আমাদের এক উপদেষ্টাকে, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে ছুটিতে যেতে হয়েছে, বিভিন্ন ঘটনা ঘটেছিল। তো এই বিষয়ে আমরা আজকে কথা বলার সময় উনি বলেছিলেন যে হ্যাঁ, আমরা কার বিরুদ্ধে ইয়ে করবো, আপনার কাছে আসছি জনাব চুপ্পু। উনি বলেছিলেন উনি দুদকের একটা মামলায় গ্রেফতার হয়েছিলেন, সাবেক সেতু সচিব, বর্তমান সিনিয়র সচিব, শিল্প সচিব। উনি বলেছিলেন আমার তো বললে দুদকের বিরুদ্ধে বলতে হবে। তো এখন জিনিসটা হচ্ছে যে এই বিষয় আপনাকে দিয়ে শুরু করতে চাই এই কারণে যে আপনারা তখন বিষয়টা নিয়ে একটু মামলা করেছিলেন, মামলা করার প্রেক্ষিতে গ্রেফতারও হয়েছিলেন, একজন গ্রেফতার করা হয়েছিল, এবং এখন বিষয়গুলো যেটা আসছে যে গোটা বিষয়টি একটা গাল গল্প। আসলে বিষয়টি নিয়ে যখন দুর্নীতি দমন কমিশন তার অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম শুরু করে, তখন প্রাথমিক পর্যায়ে বিশ্বব্যাংকের একটি এক্সটার্নাল প্যানেল অফ ইনভেস্টিগেটরস আমাদের সঙ্গে সংযুক্ত হয় এবং প্রথমে এরকম একটা কথা ছিল যে ওনারা আমাদের এই পুরা অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রমে জয়েন্টলি তারা কাজ করবেন। তখন আমরা দুর্নীতি দমন কমিশন, আমরা কমিশন থেকে সিদ্ধান্ত নেই যে আমাদের আইনের বহির্ভূত কোনো কিছুকে আমরা এখানে ওয়েলকাম করব না। আমাদের আইনের মধ্যে আমাদেরকে উইদিন দ্য অ্যাম্বিট অফ আওয়ার ল আমাদেরকে থাকতে হবে। তখন আমরা এটা সরকারের উচ্চ পর্যায়ে জানিয়ে দিই যে উই আর নট বাউন্ড টু টেক দেয়ার হেল্প। পরবর্তীকালে তা সেই একটা আপোষ রফা হয় যে না, তারা তথ্য উপাত্ত দিয়ে তারা আমাদেরকে সহায়তা করবে। তো
তথ্য তো আমরা পেতেই পারি। এবং আপনি এটা আপোষ রফার কথা বলছেন, আবার এটাও তো অনেকে বলে আপোষ রফা, সেই আপোষ রফার ফলশ্রুতিতেই কি একজন মন্ত্রীকে তখন যেতে হয়েছিল, না একজন না, উপদেষ্টাকে? সেটা জি, প্রশ্ন নাই এখানে। এখানে তাদেরকে সাথে করে নিয়ে তারা যে এভিডেন্সটা পাবে, জি, সেই এভিডেন্সটা তারা আমাদের সামনে উপস্থাপন করবে, যাতে আমাদের অনুসন্ধান বা তদন্তটা আমরা হেল্পফুল হয় আর কি। এটা ছিল তাদের সঙ্গে কথা। তো সেটাতে আমরা তখন রাজি হই, দেশের স্বার্থ বিবেচনা করে, যে যে বিশ্বব্যাংককে খুশি আমাদেরকে করতে হবে। তাহলে কি ট্রান্সপারেন্সি আমরা দেখাতে চেয়েছি। কিন্তু অ্যারেস্ট উই হয়েছিল? আর ট্রান্সপারেন্ট। আপনাদের মামলায় অ্যারেস্ট এখন হয়েছিলেন নাকি? হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত কৈফিয়ত আমি দিতে চাই, যে যেদিন অ্যারেস্ট হয়, সেদিন আসলে প্রকৃতপক্ষে আমি অফিসে আসি বিকাল 3টার দিকে, আর অ্যারেস্টটা হয় সকালে বোধহয় দুপুরের দিকে, 12টা 1টার দিকে। ওনারা আমি শুনছি রাস্তায়, আমি তখন অফিসে আসছিলাম, অন দ্য ওয়ে টু মাই অফিস, কয়েকজন সাংবাদিক আমাকে টেলিফোন করে জানতে চাইলেন। তখন আমি আমার অফিসে টেলিফোন করে জানলাম যে হ্যাঁ, এরকম একটা অ্যারেস্ট হয়েছে। এটা আমার পার্সোনাল মানে কৈফিয়ত, এটা আমি দিচ্ছি। এখন এজাহারভুক্ত তাকে করা হয়েছিল, এবং এটা আপনাদের এমনি নিয়ম হলো যে সাসপেক্টেড যদি কাউকে মনে হয়, তো ফৌজদারি আইনে আছে, অ্যারেস্ট করার একটা বিধান আছে। এখন এখানে পিক অ্যান্ড চয়েসেরও প্রশ্ন আছে, যে গ্র্যাভিটি অফ দি অফেন্স অনেক সময় দেখা হয়। তো সেই সময়কার যে পরিস্থিতি বিরাজ করছিল, আপনি আপনার হেডলাইন যেটা বলেছেন, তো সেই যে সময় কিছু জিনিস আমরা দেখাচ্ছি আপনার দেখেন যে মিডিয়ার ট্রায়াল এবং সুশীল সমাজের ভূমিকা, সবকিছুকে যদি আপনি একসাথে বিবেচনা করেন, তো সেই সময় হয়তো আমাদের এই গ্রেপ্তার করার বিষয়টি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা, আমি স্বীকার করি নির্দ্বিধায়, এটা ভুল হয়েছে। জি। আমি আমি আসবো আপনার কাছে আবার। ভুল হয়েছে উনি বলছেন, আমরা এবং উনি তৎকালীন পরিস্থিতির কথা বলছেন। পরিস্থিতিটা কি ছিল, যে তখন কি তাহলে একটা দেখাতে হবে যে হ্যাঁ আমরা মানে বিশ্বব্যাংকের কাছ থেকে তখন সে টাকাটা দরকার, টাকাটা বিশ্বব্যাংকের কাছ থেকে কোনোভাবে নিতে হবে। তো বিশ্বব্যাংককে সন্তুষ্ট করার জন্যই কিছু কিছু পদক্ষেপ নিতে হয়েছিল, যেগুলো ঠিক যুক্তিযুক্ত ছিল না, কি বলবেন আপনি? আমি বলবো তার আগে একটি মানে কথা আমি বলে নিতে চাই, যে 70-এর দশকের শেষ দিক থেকে 90-এর দশকের মাঝামাঝি বা শেষ দিক পর্যন্ত বাংলাদেশের সাংবাদিকদের ক্ষেত্রে একটা মানে কি বলবো, মানে আপ্তবাক্য, নীতিবাক্য বা একটা বলুন, আমরা সবাই, বাধ্যতামূলক ছিল উনি ছাড়া আমরা সবাই যে সাংবাদিক। বিশ্বব্যাংক যা বলবে, জি, আইএমএফ যা বলবে, যুক্তরাষ্ট্র আমাদের এমবেসির সৈয়দ আশরাফ সাহেব যখন ওই 2 আনার না 6 আনার মন্ত্রী বলছিলেন, এই রকম লোকেরা যা বলবে এর চেয়ে সত্য দুনিয়াতে কিছু নাই। বিশ্বব্যাংক যখন তাদের বাংলাদেশ সম্পর্কে একটা ওই এপ্রিলের কনসোর্টিয়ামের বৈঠকের আগে একটা প্যারিস কনসোর্টিয়াম পুস্তিকা প্রকাশ করত বা বই প্রকাশ করত, এবং এটা কে কত এক্সক্লুসিভ দিতে কে পারে, কত এক্সক্লুসিভ দিতে পারে, পুরা রিপোর্ট নিয়ে তারা বলবে আদমজি বন্ধ করতে হবে, কারণ আদমজি চালু থাকলে যা লোকসান, বন্ধ করে দিলে তার চেয়ে কম লোকসান। মানে একটা পরিবারে কয়টা সন্তান জন্ম নিবে, আমাদের পাঠ্যপুস্তক কয়টা বই পড়ানো হবে, শিক্ষকদের বেতন কি হবে থেকে শুরু করে, মানে জন্ম নিয়ন্ত্রণের জন্য কোন সামগ্রী ব্যবহার করতে হবে, এভরিথিং দে ডিক্টেড। এবং আমরা সেটা মেনে নিয়েছি। সাংবাদিকরা সেটাও বলতে পারে যে এটা আমাদেরও, মানে সাংবাদিক সমাজ হিসেবে যদি বলি, এই দায়, এই ভুল, এটা আমাদের স্বীকার করা উচিত। সেই আরেকটা হচ্ছে যে বাংলাদেশের দুর্নীতি আছে, সেটা শুধু টিআইবির কারণে বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কারণে না, এটা আমরা স্বীকার করি যে সমাজের সর্বপর্যায়ে কোনো না কোনো ধরনের দুর্নীতি আছে। সেই বিশ্ব ব্যাংক, যার বাক্য হচ্ছে একেবারে ঐশী বাণীর মতো, তারা যখন বলে যে পদ্মা সেতুতে দুর্নীতি, সেইটা ওই প্রধানমন্ত্রী যতই বলুক যে মানে টাকাই দাও নাই দুর্নীতি কোত্থেকে, সেটা কেউই বিশ্বাস করে নাই। নাগরিক সমাজ বলি, সুশীল সমাজ বলি, তারা প্রথমে এটা একদম হই হই রই রই করে শুরু করলো, এবং গণমাধ্যমে বিশ্বব্যাংক যেটা বলছে
সেই সত্যটা প্রতিষ্ঠিত করার জন্য এখন যেটা কানাডার আদালত বলছে যে গাল গল্প বা গাল গল্পেরও মানে একেবারে আদমি আরো যদি কিছু থাকে, সেইটা কিন্তু আমরা সবাই মিলে করেছি। দেশের স্বার্থ আমরা দেখি নাই, এত বড় প্রকল্পের স্বার্থ আমরা দেখি নাই। প্রধানমন্ত্রী যখন আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে বলেছেন যে আমার পরিবারে কতটা মানে শঙ্কিত অবস্থায়, তাকেও আমরা ঠেলে দিয়েছিলাম যে তিনি এমন ব্যাখ্যা দিয়েছিলেন যে আমার পরিবারের কেউ এই দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িত না। কাজে এটা একটা সামগ্রিক ব্যর্থতা বলবো। কেউ ব্যক্তিগতভাবে বা কোনো গণমাধ্যম বা টেলিভিশনের টক শোতে কেউ হয়তোবা আমরা কম বলেছি বা মৃদু বাক্যে দুর্নীতি অনিয়মের সমালোচনা করে জাতীয় স্বার্থের পক্ষে বলেছি, কিন্তু একটা সামগ্রিক প্রেক্ষাপট, একটা পরিবেশ তৈরি হয়েছিল যে গোটা বাংলাদেশকে, শুধু আওয়ামী লীগকে না, শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে না, শুধু সৈয়দ আবুল হোসেন বা মোশাররফ হোসেন ভূঁইয়া কিংবা মশিউর রহমানকে না, গোটা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার চেষ্টা হয়েছে এবং প্রকৃতই কিন্তু হেয় হয়েছে। এই ব্যর্থতাটা আমাদের সামগ্রিকভাবে সবাইকে মেনে নিতে হবে। জি নাইম ভাই, আমি যেহেতু ওই যে যেটা পত্রিকার কথাই বললেন, তখন একটি পত্রিকার শিরোনাম হয়েছিল, শিরোনামের পদ্মা সেতু নিয়ে শিরোনাম, এর ভিতরে যেটা বলা হয়েছিল, ইন্ট্রোতে যেটা বলা হয়েছিল, বিশ্বব্যাংক চলে গেল, ইন্ট্রোতে যেটা বলা হয়েছিল যে ক্ষতি হয়ে গেল কিন্তু আলটিমেট অর্থে সৈয়দ আবুল ক্ষতি লাভবান হলেন সৈয়দ আবুল হোসেন। এইভাবে আমরা লিখেছি কোনো এখানে মানে আলোচনার ধারাবাহিকতাটা রক্ষা করি। ইন্টারেস্টিং হচ্ছে যেটা এখন অজয় দা শেষ করলেন যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমি এখানে একটা সংশোধনী প্রস্তাব করব। একটা পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল, একটা পরিবেশ তৈরি করা হয়েছিল। এটা কখন খেয়াল করেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথম সংসদে বলে দিলেন আমরা টাকা নিব না, এটা কিন্তু তার পরবর্তী। এটা কিন্তু মাননীয় অর্থমন্ত্রী এটা নিয়ে সংশয় দেখালেন, উনি দ্বিধাগ্রস্ত হলেন, উনি চাইলেন এখনো চেষ্টা করতে। এটা কোনো গোপন না, সবাই জানে। তো অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর বক্তব্যের পর যে একটা মোমেন্টাম এসেছিল, যে একটা টান উত্তেজনা তৈরি হয়েছিল যেটা বাংলাদেশ নিজের থেকেই করবে। প্রধানমন্ত্রীকে কিন্তু কোনো হিসাব নিকাশ করে বলেন নাই। আমাদের মুক্তিযুদ্ধ যেমন কোনো বাজেট করে ঘোষণা করা হয় নাই, পদ্মা ব্রিজের ঘোষণা যে আমরা নিজের টাকায় করব, এটাও কিন্তু বাজেট বিশ্লেষণ করে করা হয়নি। দ্যাট ইজ ট্রু। বাট এইটা তখন সামগ্রিক একটা সোসাইটি, এই সোসাইটিটাকে যদি এক বাক্যে, যেহেতু এখানে সময় কম, এক বাক্যে পরিচিত করতে চেষ্টা করি, তাকে বলতে হবে বাংলাদেশে যারা ফ্রেন্ডস অফ ইউনুস, আপনি দেখবেন এই লোকগুলি, এই প্রতিষ্ঠানগুলি, এই মন্ত্রী এবং এই সুশীল সমাজের লোক, এই মিডিয়া যারা নাকি গুরুতর ভূমিকাটা রেখেছে, প্রধানত যারা রেখেছে, আর অন্যরা হচ্ছে এটার সাথে তাল সামলিয়ে অনেক কিছু করেছে, তারা নিজেরাও জানে না, বলতে হয়, হ্যাঁ কিছু বলতে হয়। এবং সেখানেও ওই সিভিল সোসাইটির লোকজনই এসে বলেছে। টেলিভিশন তো নিজে নিজে কথা বলে না, পত্রিকাও নিজে নিজে কোনো রিপোর্ট বের করে না। সুতরাং এটা একটা কমন এলিমেন্ট পাবেন ফ্রেন্ডস অফ ইউনুস। এবং আমরা কিন্তু এখনো আলোচনায় ইউনুসকে খুব একটা সামনে আনা হয় না। কেন তখন করা হয়েছে আপনাকে সময়টা দেখতে হবে, যে বাংলাদেশে তখন একটা সামনে ইলেকশন আসছে। আওয়ামী লীগকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তার পরিবারকে দেখেন, তার পরিবার, তার সন্তানদেরকে কিন্তু আমাদের আলাপ আলোচনায় এই দুর্নীতির সাথে যুক্ত হিসাবে দেখানো হচ্ছিল। একটু মনে করার চেষ্টা করেন। এবং একটা পরিস্থিতি এমন হলো, যখন একটা পরিবেশ সৃষ্টি করা হলো, এই পরিবেশের ধোঁয়ায় সরকারেরও একটা অংশ চাইল যে দরকার হইলে আমাদের সরকারের একজন মন্ত্রী, একজন সচিব, কয়েকজনকে জবাই দিয়ে যদি $1.2 বিলিয়ন পাওয়াই যায়, লেট আস ট্রাই ফর দ্যাট। তার মানে প্রধানমন্ত্রী বাংলাদেশের ব্যাপারে যে সাহস দেখালেন, তারা সেই কনফিডেন্স রাখতে পারলেন না, তারা এই টেম্পোটাকে নষ্ট করে দিলেন। তারা বাংলাদেশের অর্থনৈতিক সামর্থ্য সম্পর্কে সঠিক হিসাব রাখেন নাই। এটার প্রমাণ কি? প্রমাণ হলো আজকে যখন কানাডার সুপিরিয়র কোর্ট রায় দিল যে এটা একটা ভুয়া মামলা, তখন আমাদের পদ্মা ব্রিজ কিন্তু নিজস্ব অর্থায়নে 3 বছর দেরিতে হলেও 40% কাজ অলরেডি হয়ে গেছে এবং এটা হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। সুতরাং আমার মনে হয় যে আমরা এই মিডিয়ার ট্রায়ালের জন্য, কতিপয় মিডিয়া তো উদ্দেশ্যমূলকভাবে, তার সঙ্গে অন্যরা হয়তো ফলো করেছে কিছুটা, সিভিল সোসাইটির একটা অংশ যাদেরকে আমি কমন
ডিনোমিনেটর আমার কাছে হলো ফ্রেন্ডস অফ ইউনুস ইন বাংলাদেশ। এদের ব্যাপারে শুধু আজকেই শেষ হলে হবে না, কারণ তারা কিন্তু আজকেও অ্যাক্টিভ। তাদের আজকের অ্যাক্টিভিটি কি জানেন? তারা হলো যে এখন ওয়ার্ল্ড ব্যাংকের বিরুদ্ধে মামলা করো, তার মানে আমাদেরকে আরেকটা কনফ্রন্টেশনে। এটা অজয়দা ভালো বলতে পারবেন, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু অলরেডি অনুতপ্ত। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট এসে দুঃখ প্রকাশ করেছেন, কৌশিক বসু নিজে দুঃখ প্রকাশ করেছেন প্রকাশ্যে, এটা কোনো গোপন না। 32 নম্বরে গিয়ে তারা পুষ্পস্তবক দিয়েছেন, যেটা জীবনে ওয়ার্ল্ড ব্যাংকের কেউ করে নাই। আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী এসে ওখানে গিয়েছেন। এখন তারা আবার চাচ্ছেন, ওয়ার্ল্ড ব্যাংক এখন 1.2 এর চাইতে অনেক বেশি বিলিয়ন ডলার দিচ্ছে বাংলাদেশকে। এই অবস্থায় আবার ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের একটা কনফ্রন্টেশন চাই। আমাদের তো দরকার নাই, বাংলাদেশে তো দুদকই তদন্ত করে ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে, সুতরাং বাংলাদেশের আইনি প্রক্রিয়ায় এটা শেষ। এখন বিদেশে একটা ছিল, সেখানেও এটা ভুয়া প্রমাণিত হয়েছে, সুতরাং আমাদের কিন্তু বাংলাদেশের আমি আবার পুনরুদ্ধার হয়ে গেছে। জি, আমি আবার দুদকের কাছে আসি। দুদক কোন প্রক্রিয়া বিষয়টি তখন না, আসলে বিষয়টি সম্পর্কে আসলে সময় কম, কিন্তু এটা একটা বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এখানে অত্যন্ত বিস্ময়কর কিছু ঘটনা ঘটেছে আর কি এর মধ্যে। যেটা হলো যে প্রথমে যখন তারা একটা রেফারেল রিপোর্ট তারা বলে, যে রেফারেল রিপোর্ট এবং ডায়েরি, আপনারা এত সকলেই শুনেছেন ডায়েরি ডায়েরি ডায়েরি, ডায়েরির কিন্তু কোনো অস্তিত্ব নেই। আমি অত্যন্ত চ্যালেঞ্জ করে বলেছিলাম যে হোয়ার ইজ দি ডায়েরি, বারবার বলেছি হোয়ার ইজ দি ডায়েরি, দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ এনি ডায়েরি। তারপরে এখানে যখন এই রেফারেল রিপোর্টে আসলো, সেই রেফারেল রিপোর্ট আমি লিগ্যাল ওয়েতে বলি যে রেফারেল রিপোর্টটা কি। এখানে এই পত্র, একটা পত্র কানাডার কোর্টও তো সেই কানাডার কোর্টও তো বিশ্ব ব্যাংকের কাছে সেই কাগজপত্র চেয়েছিল। একটা পত্রকে বলা হচ্ছে রেফারেল রিপোর্ট, জাস্ট এ লেটার। এবং জাস্ট এ লেটার। এখন আপনি আইনের দৃষ্টিতে আমি ব্যাখ্যা দেই যে লেটারের নিচে লেখা আছে যে এই রিপোর্টটি বাংলাদেশে কোনো আইন অঙ্গ হিসেবে ব্যবহার করা যাবে না। তো যে কোনো একটি বিষয় আপনি যদি তদন্ত করতে হয়, তাহলে আপনার একটা ভিত্তি দরকার। আপনি যে ভিত্তিটা আমার সামনে প্লেস করতেছেন, যেটাকে আপনি ভিত্তি বলছেন, সেই ভিত্তিটাই যদি আমি কোথাও আইন আদালতে ব্যবহার করতে না পারি, তাহলে ভিত্তি থাকলো কোথায়? তাহলে সেই এলিগেশনের ভিত্তি থাকলো কোথায়? আমি প্রথমেই অবজেকশন রেজ করছিলাম। আর তারপরেও আপনার একটা লজিক আছে, একটা যে যখন এই রিপোর্টটি আসে, যে প্রথমে তো আপনারা জানেন সকলেই যে প্রথমে বলা হয়েছিল যে মূল ব্রিজটি বানানোর ব্যাপারে আপনার দুর্নীতি হয়েছে। সেই রিপোর্টটি আমরা 1 মাসের মধ্যে সেটা আমরা রেসপন্সিভ যারা ছিল টেন্ডারার, তাদের বিডার, তাদেরকে ডেকে আমরা তাদের জিজ্ঞেস করতে বলছেন নো, আমরা এখানে কোনো পয়সার লেনদেনের তো প্রশ্নই আসে না, আমরা এখানে কোনো লবি পর্যন্ত করি নাই। আমরা এই রিপোর্টটি ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে দিলাম। ওয়ার্ল্ড ব্যাংকে যখন দিয়ে দিলাম, ওয়ার্ল্ড ব্যাংক তখন নিশ্চুপ, চুপ, তখন আর কোনো উত্তর করলো না, কারণ প্রতিবাদও করলো না, উত্তরও দিল না। হেন্স ইট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই ওয়ার্ল্ড ব্যাংক। তার পরপরই এখানে একটা গুজব এভাবেই ছড়ানো হলো যে জিনিসটা, যে না দুর্নীতি তো হয় নাই, দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। একটা অভিনব, আমার দৃষ্টিতে আইনজ্ঞ হিসাবে আমি বলতে চাই, ইটস অ্যান অভিনব একটি অভিযোগ, দুর্নীতির অভিপ্রায়। 100 বছরের ইতিহাসে বাংলাদেশে এ ধরনের একটি মামলা হয়নি। আর আমি এটা যখন ফাইনাল রিপোর্ট দেই 2014 সালে, আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম যে একটা মামলা আপনারা দেখান যে দুর্নীতির জন্য ষড়যন্ত্র হয়েছে। আমাদের এখানে কোনো সুশীল সমাজের কোনো বুদ্ধিজীবী বলেছিলেন যে দুর্নীতির অভিপ্রায় ও কানাডার আদালতে একটি অফেন্স। কানাডার আদালতে না, কানাডার আইনে অফেন্স, ইটস অফেন্স। কানাডার আইনে অফেন্স বলে আমরা যখন ফাইনাল রিপোর্ট দিলাম যে এখানে কিছু পাইনি, ইটস এ বিগ জিরো। আমি বলেছিলাম মিডিয়াতে যে ইটস এ বিগ জিরো। মাননীয় প্রধানমন্ত্রী যেই স্ট্যান্ড নিয়েছিলেন, ওনার দৃঢ় চেতা মন ছিল যে না, এখানে তো কোনো দুর্নীতি হয় নাই, বা দুর্নীতির প্রশ্নই আসে না, দুর্নীতির ষড়যন্ত্রেরও প্রশ্ন আসে না। উনার যে দৃঢ়চেতা মন, এবং তিনি দৃঢ়ভাবে সেটাকে, এজন্য আমি তাকে সাধুবাদ জানাই। আর আমি 2014 সালে যখন এই রিপোর্টটা আমরা দেই দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে, তখন কিন্তু আমাদের ভীষণভাবে সমালোচনার সম্মুখীন হতে হয়। এখানে আলোচনা হয়েছে, আমাদেরকে বলা হলো এত তড়িঘড়ি করে এই রিপোর্টটা দিয়ে দেওয়া হলো কেন?
যেখানে কানাডিয়ান আদালতে এখন এটা বিষয়টি বিবেচনাধীন রয়েছে, বিচারাধীন রয়েছে, তাদের রেজাল্ট না দেখে এরা দিয়ে দিল। এ নিয়ে চরম সমালোচনার সম্মুখীন আমরা হয়েছি, কিন্তু আমাদের বিবেক ছিল, আমাদের কাছে যে তথ্য উপাত্ত ছিল, এতে আমরা কিন্তু অন্টারিও কোর্ট অফ জাস্টিস যেখানে যে রায়টা হলো গতকাল, সেখান থেকে কিন্তু আমরা আনঅফিশিয়ালি আমাদের বর্তমান আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেব, তখন উনি ছিলেন আমাদের চিফ প্রসিকিউটর, ওনাকে আমরা পাঠিয়েছিলাম, কানাডিয়ান সেই আদালত পাঠিয়েছিলাম। আমরা সেখান থেকে আনঅফিশিয়ালি আপনারা স্ক্রিপ্ট পেয়েছি, আমরা সাক্ষীদের সাক্ষ্যের স্ক্রিপ্ট পেয়েছি। সেই স্ক্রিপ্টটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছি। তারপর দেখেছি যে এই জিরোকে নিয়ে আর তার পাশে ওয়ান লাগানো যায় না, জিরো জিরোই। সুতরাং আমরা বাধ্য হয়ে তখন আমরা এটাকে ফাইনাল রিপোর্ট দেই। ফাইনাল রিপোর্ট দেওয়ার পর সমালোচিত হই। এখন কথা হলো যে আইনে বলে AIR 29, মানে অল ইন্ডিয়া রুলস আছে, একটা রিপোর্টিং এ আছে, সেখানে আছে যে দুর্নীতির ষড়যন্ত্র, এখানে এটা কোনো ইন্ডিভিজুয়াল অফেন্স হতে পারে না, ইন্ডিভিজুয়াল অফেন্স হতে পারে না। সেখানে বলা আছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। আপনার দুর্নীতির জন্য, কারাপশনের জন্য অফার থাকতে হবে, অ্যাকসেপ্টেড থাকতে হবে। মানে আমি আপনাকে টাকা দেব, এটা মানে দুর্নীতি হতে পারে না। আপনি নেওয়ার অফার এবং অ্যাকসেপ্টেন্স, এই দুটো যদি সংমিশ্রণ হয়। কানাডাতেও যদিও এটা আইন, কিন্তু এটা তো প্রমাণ হইতে হবে। ইভেন কানাডাতেও কিন্তু অভিপ্রায়ের বিষয়টা প্রমাণ হইতে হবে। অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স যদি কমিট না হয়, তাহলে পরে আপনার দুর্নীতির ইনগ্রেডিয়েন্টস হয় না। আর ইন্ডিভিজুয়ালি দুর্নীতির জন্য কনস্পিরেসি, ইন্ডিভিজুয়ালি কোনো অফেন্স হতে পারে না। এটা অল ইন্ডিয়া সুপ্রিম কোর্টের রুলিং আছে। তো আমি ইনিশিয়ালি বলি যে আমি ব্যক্তিগতভাবে, আমার ব্যক্তিগত কৈফিয়তে আমি কিন্তু ইনিশিয়ালি এই মামলা দায়েরের বিপক্ষে ছিলাম। আমার মতও এরকমই ছিল যে না, একমত হতে পারি নাই। যাই হোক, সেটা দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার। সার্কামস্টেন্সেস ছিল ভিন্ন, নানান রকম মানে অনুকূল পরিস্থিতি আমাদের সময় তখন ছিল না, অনেক প্রতিকূলতার মধ্যে থাকার কারণে আমাদেরকে, এবং আমরা একটা ট্রান্সপারেন্সি, সরকার একটা ট্রান্সপারেন্সি দেখাতে চেয়েছে। সরকার তার কারণে কিন্তু রাজনৈতিক অনেক কিছু ঘটনা ঘটে গেছে। আমরা দেখি যে, আমরা যদি বলি যে না, তারা কোন কোয়ার্টার এটা পলিটিক্যালি গেইন করার চেষ্টা করেছে, এবং ওটা তো একদম পরিষ্কার যে আপনার একটা কোয়ার্টার যারা, আমি বলবো আওয়ামী লীগ সরকার এর এই উন্নয়নের রাজনীতিকে যারা বাধাগ্রস্ত করতে চায়, তারা এখানে কোটি কোটি টাকা ব্যয় করেছে, তারা লবি নিয়োগ করেছে, তারা বিভিন্নভাবে সরকারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। বলি যে এর ফলে অন্যান্য বিভিন্ন জায়গায় প্রতিক্রিয়া দেখা গিয়েছে। হয়তো 2013 সালের নির্বাচনকে সামনে রেখে নাইমা যেটা বলার চেষ্টা করেছেন, সেই পরিকল্পনায় এটা করা হয়েছে। কিন্তু আমরা দেখি তার আগেই সিটি কর্পোরেশন নির্বাচনের কথা আমরা জানি, 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ রেজাল্ট পেয়েছে। তখন পদ্মা সেতুর এই বিষয়গুলো একেবারে তাজা ছিল এবং আমি জাস্ট একটা কোট করি আর কি, এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টার যেটা আর কি, তার নির্বাহী পরিচালক বলছিলেন যে দুর্নীতির অভিযোগ অস্বীকারের প্রবণতা পরিহার করতে হবে। সরকার অভিযোগ ওঠার পর যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে নিজের বিশ্বাসযোগ্যতাই শুধু প্রশ্নবিদ্ধ করেনি, উন্নয়নের গুরুত্বপূর্ণ সুযোগ থেকে জনগণকে বঞ্চিত করেছে। সরকারের বিপজ্জনক নীতি বিশ্বব্যাংকের সঙ্গে দর কষাকষিতে বাংলাদেশের অবস্থান দুর্বল করেছে। দেখেন, এইসব সংগঠনকে তো যারা আমাদের দেশকে দুর্নীতিতে 1 নম্বর বলেছিল, তারপরে 2 নম্বর আছে, তারপরে 3 নম্বর থেকে 13 নম্বর, তারা যখন এই কথা বলে মানুষ কিন্তু বিশ্বাস করে ফেলে। আরো কয়েকটা দেখেন, আপনি একটা বললেন যে 5টা সিটি কর্পোরেশন, হেফাজতে ইসলাম 1 মাসের ব্যবধানে 2013 সালে 2টি বড় সমাবেশ করে কিন্তু ধর্মান্ধতার কতগুলো ইস্যুকে সামনে নিয়ে আসলো, যার ফল এখনো আমরা ভোগ করছি। আপনার প্রধানমন্ত্রী
বিশ্বব্যাংক কিন্তু এই ঘটনার এই যে 13 সালের 1 বছর আগেই কিন্তু বিশ্বব্যাংক 12 সালের 30শে জুন চুক্তি বাতিল করে দিল। একটা দেশের বিশ্বব্যাংকের সঙ্গে সঙ্গে কিন্তু জাইকা চলে গেল, এশীয় উন্নয়ন ব্যাংক চলে গেল, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক চলে গেল। $300 কোটি কিন্তু 120 না, কিন্তু 120 তো শুধু ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের $300 কোটি চলে গেল। একটা গভর্নমেন্ট তো পড়ে যাওয়ার কথা আমাদের মতো দেশে। আপনার মনে আছে যে বিএনপির আন্দোলনটা তখন তুঙ্গে উঠছে, জামাতে ইসলাম তার যুদ্ধাপরাধী নেতাদের বাঁচানোর জন্য দেশব্যাপী সহিংসতা শুরু করছে, পুলিশকে মারা শুরু করছে, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে কিন্তু তারা হাত দিচ্ছে। প্রকাশ্যে বলছে যে গায়ে হাত, টোকা দিয়ে দেখুক, হাত তো পরে, টোকা দিয়ে দেখুক কি পরিণতি করে ছাড়ি। পেট্রোল বোমা আসা শুরু হলো। এইরকম একটা অবস্থায় তো দ্বিতীয়টা বললাম, একটা সহিংসতা, একটা বিশ্বব্যাংক, একটা সহিংসতা। এবং পরিস্থিতিটা কিন্তু আপনাদের মনে থাকার কথা, একাধিক ব্যক্তিকে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় নিতে চেয়েছিলেন, তারা রাজি হননি, যে এমন অবস্থায় মন্ত্রিত্ব নেওয়া ঠিক হবে না। প্রধানমন্ত্রী কিন্তু তার দলের ঘনিষ্ঠ লোকরাই সেই অবস্থাটা কিন্তু সামাল দিতে হয়েছে তাকে। এবং চ্যালেঞ্জটা কত বড় ছিল, 14 সালের 5ই জানুয়ারি কিংবা 15 সালের প্রথম 3 মাস, সেটা তো আরো বড় আরেক ধরনের চ্যালেঞ্জ। কিন্তু এরকম একটা অবস্থায় কিন্তু বাংলাদেশকে ঠেলে দেওয়া হয়েছিল। উনি যখন বললেন যে আবুল হোসেনের প্রথমবার মন্ত্রিসভা থেকে সরিয়ে আরেক মন্ত্রিত্বে দিলেন, তাতেও বিশ্বব্যাংকের মন গলে না। তারা বললো যে বাদ দিতে হবে, বাদ দিলেন। বাদ দেওয়ার সময় বললেন যে দেশপ্রেমিক। দেশপ্রেমিক শব্দটা একটা গালিতে পরিণত হয়ে গিয়েছিল। বাদ দেওয়ার পর পরবর্তীতে বলা হলো যে মামলার আসামি করতে হবে, মামলার আসামি গ্রেপ্তার করতে হবে। দেশপ্রেমিক শব্দটা কিন্তু তখন ব্যঙ্গবিদ্রুপে পরিণত হয়ে গিয়েছিল। একটা ব্যক্তি আবুল হোসেন, তার নাম আবুল, কথাটা চালু করে দিয়েছিল কারা? কাজেই সেরকম একটা পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশ এবং মানে সর্বত্র কিন্তু এটা আর কি লেখা হচ্ছিল যে একটা পত্রিকায় আমি একটা বাক্য আবার পড়ি যে বিশ্বব্যাংক বলে নিচ্ছে যে বাংলাদেশ সহযোগিতা করছে না, কাগজপত্র দিচ্ছে না। একটা পত্রিকা লিখছে 1 মাসের ছুটিতে যেতে বলছে মশিউর রহমানকে, কিন্তু মশিউর রহমান অনিশ্চিত পদ্মা সেতু। আর একটা পত্রিকায় বলছে যে তিনি আবুল হোসেন শেষ পর্যন্ত গেলেন, আবুল হোসেন পদত্যাগ করলেন এত দেরিতে যে এর মধ্যে আমও গেল, সালাও গেল। আবার পদত্যাগের পর প্রধানমন্ত্রী তাকে দেশপ্রেমিক হিসেবে খেতাব দিলেন। বাংলাদেশে কিন্তু এই গণমাধ্যমগুলো এখনো, এই কানাডা রায় বলেন, দুদকের সিদ্ধান্ত বলেন, তারপরেও কিন্তু সক্রিয় আছে আর কি। একটা বলবো যে আমি পদ্মা সেতু, এই সব ঘটনা, এই সব প্রেক্ষাপটের মধ্য দিয়ে কিন্তু পদ্মা সেতু স্প্রিট বাংলাদেশ পেয়ে গেছে। জি নাইম ভাই, আমি বলবেন মানে এই যে মিডিয়ার বিষয়টাই যদি আপনি বলেন। জি, আমি মিডিয়াতে আসছি, সংক্ষেপে বলি যে একটা ফোন নিয়ে নেই, একটা ফোন নিয়ে নেই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, হ্যালো, জি আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে বলছি, হোসাইন। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, বিশ্বব্যাংক যে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের যে ক্ষতিটা করলো, এই ক্ষতিপূরণ আদায়ের জন্য আমরা বিশ্বব্যাংকের কাছে কোন আদালতে, লোকাল বা আন্তর্জাতিক আদালতে সু করতে পারি কিনা? জি ধন্যবাদ আপনাকে। এটা নিয়ে আপনি প্রথমে বলেছিলেন, কথা বলেছি। আমি সংক্ষেপে বলি যে আমি মনে করি আমাদের যে এগুলো কথা যারা বলছে তারা পুনরুদ্ধার হয়েছে। এখন আর বিশ্বব্যাংক ইতিমধ্যে আমাদের অনেক ঘনিষ্ঠতা ডেভেলপ করেছে। তারা আমাদের রিয়েল সাপোর্টার, এখন পার্টনার ডেভেলপমেন্টে। সো বিশ্বব্যাংকের সাথে আর কোনো কনফ্রন্টেশনে যাওয়ার আমি কোনো যুক্তি দেখি না। এই সমস্ত পরামর্শ আবার কেউ দিচ্ছেন যারা আবার উস্কাচ্ছেন, এই আবার একটা পরিবেশ তৈরি করছেন, যেটা আরেকটা বাংলাদেশের ক্ষতির ষড়যন্ত্র বলে আমি মনে করি। এবং আপনি যেটা বললেন যে আমি আজকের পত্রিকায় দেখেছি তৎকালীন দুদকের চেয়ারম্যান, উনি বলছেন যে ওনারা যদিও তার কোনো প্রাইমা ফেসি কেস পাচ্ছিলেন না তাদের এগেনস্টে, কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে তারা চাচ্ছিলেন যে বাংলাদেশের ওই টাকাটা যদি আসে, ওয়ার্ল্ড ব্যাংক যদি সন্তুষ্ট হয়, এটা আমরা করি। তো আজকের এই বক্তব্যের পর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই স্বীকারোক্তিটা আসলে ক্রিমিনাল অফেন্সের স্বীকারোক্তি। কারণ একটা নাগরিককে, মানে $1 বিলিয়ন বা $1.2 বিলিয়ন, এমনকি $3 বিলিয়ন $3 বিলিয়ন পাওয়ার জন্য কোন নাগরিককে
কোনো কারণ ছাড়া, কোনো অপরাধ ছাড়া তাকে অপরাধী সাব্যস্ত করা, অপমান করার অধিকার বাংলাদেশের সংবিধান কাউকে দেয় না। এটা ক্রিমিনাল অফেন্স। তা আমি এটা নিয়েও বাংলাদেশের ভেতরেও মামলা মোকদ্দমার ব্যাপার না। আমি মনে করি যারা সচেতন, যাদের মধ্যে অন্তত পক্ষে বিবেক আছে, তারা যার যার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন, হুইচ ইনক্লুডস মিডিয়া। মিডিয়ারও কেউ বুঝে কেউ না বুঝে, কেউ ষড়যন্ত্রের অংশ হিসেবে যারাই করেছেন, আমি মনে করি যে এখন একটা স্টেজ এসছে, এটা নিয়ে আর বাড়াবাড়ি না করে আমরা সবাই চলেন। যারা তখন ক্ষতিগ্রস্ত হয়ে, মশিউর রহমানের কথা মনে আছে আপনার, উনি তো প্রায় মারা যায় অবস্থা, উনি যে মানুষের কাছে সাংবাদিকদের সামনে সব শেষ, যে আমাকে মাফ করেন, আমাকে বাঁচতে দিন। ডু ইউ রিমেম্বার? উনি এই কথা বলেছিলেন, আকুতি, আমাকে বাঁচতে দেন, আমি মারা যাব যদি এইভাবে আমার উপর চাপ সৃষ্টি করা হয়। এইরকম একটা মানবিক, মানে অমানবিক সিচুয়েশন আমরা তৈরি করেছিলাম। সুতরাং এটা আমাদের সকলে ইন্ডিভিজুয়ালি আমরা যারা কথা বলেছি, বুঝে বা না বুঝে, মিডিয়া, স্পেসিফিক মিডিয়া যারা নাকি একেবারে উঠে পড়ে লেগেছিল, মানে অজয় দা যেখান থেকে অনেকগুলি কোটও করলেন, এরকম এই কোটেশন কিন্তু ডাজেন্স দেওয়া যাবে, কারণ এটা দিনের পর দিন। তখন 2000 আমাদের যে 10ম জাতীয় সংসদ নির্বাচনটাকে প্রভাবিত করার জন্য এইটা নির্বাচনটাই ছিল টার্গেট, নির্বাচনটাই টার্গেট ছিল, এবং তারা সফল ছিল। এই সফলতার প্রমাণ হচ্ছে ওই যে সিটি কর্পোরেশন ইলেকশনগুলি। কারণ আপনি দেখেন, মানে খুব জনপ্রিয় সাকসেসফুল মেয়ররাও পাশ করতে পারে নাই। কেন? জাতীয় রাজনীতি সেখানে প্রভাব ফেলে। আর জাতীয় রাজনীতি বলতে তখন অবশিষ্টই ছিল এই পদ্মা সেতুর দুর্নীতি। আপনারা মনে করে দেখেন, জি, গাজীপুরের মতো জায়গায় আওয়ামী লীগ ফেল করেছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। দেখেন, আমি আবার অজয় দার কথাটা রিপিট করতে চাই, আমাদের এই কথায় যেন আবার কেউ মনে না করেন যে আমরা শিশুর মতো বলছি বাংলাদেশের দুর্নীতি মুক্ত দেশ। না, বাংলাদেশের সর্বত্রই দুর্নীতি আছে, সব লেভেলেই দুর্নীতি আছে। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে, মিডিয়াকেও সজাগ থাকতে হবে। কিন্তু তার মানেই না যে আমরা খোঁজ খবর না রেখে একটানা গোয়ারের মতো, মানে হিয়ারসে, আপনি যদি এই সুপিরিয়র কোর্ট অফ রায়টার কনক্লুশনটা পড়েন, তারা বলছে এটা হিয়ারসে না, ইন ওয়ার্ডস, এটা হিয়ারসের বেসিসে আরেকটা হিয়ারসে, বলতেছে যে ডাইরেক্ট হিয়ারসেও না। এতটাই ফালতু, এতটাই। আমাদের সময় খুব কম আছে, আমি খুব এক মিনিট করে আপনাদের তিনজনের এই গোটা বিষয়টা থেকে আমাদের শিক্ষাটা, মানে আসলে আমাদের শিক্ষা তো আমাদের অহেতুক কোনো কিছুর ভিতরে গভীরে প্রবেশ না করে, অহেতুক আমাদের কোনো কিছু নিয়ে এত বেশি আলোচনা বা সমালোচনা, ষড়যন্ত্র তো গভীর থাকলে তো তখন। কিন্তু এখানে যেখানে আমি আগেই বলেছি, কথিত বাংলাদেশ জাতির ভাবমূর্তি ও পদ্মা সেতুর কথিত দুর্নীতির ষড়যন্ত্র, এটা আমি বলেছি, আমি লিখেছিলাম 2015 সালের ডিসেম্বর মাসের 25 তারিখে বাংলাদেশের 4টি পত্রিকায় এটা তো ফলাও করে প্রকাশিত হয়। প্রত্যাদ্যপান্ত ঘটনা আমি লিখেছি, এবং আমি সেখানে বলেছি যে ইট ওয়াজ এ বিগ জিরো। এবং আমরা যে লাফিয়েছি, যে এতক্ষণ যে কথা হলো যে বিভিন্ন সুশীল সমাজ, মিডিয়া, যে সমস্ত কোর্ট অজয়দা দিলেন এবং আমাদের শ্রদ্ধেয় নাইমুল ভাই বললেন যে আসলে কোনো কিছু নাই, শুধু মানে একটা জিরো, একটা জিরোকে তিলকে তিলও নাই, মানে কোনো কিছুই নাই, কোনো ভিত্তিই নাই, আগা গোড়াই বলে আসতেছি ভিত্তি নাই, এবং বলার কারণে আমি সমালোচিত হচ্ছি। কিন্তু আমি বারবার বলছি ভিত্তি। সুতরাং এরকম ভিত্তিহীন কোনো কিছু নিয়ে আমাদের এত মাতামাতি করা ঠিক না, এবং এটা হচ্ছে কি জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু আজকে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারি অংশটা নিয়ে যদি আমি বলবো যে মানে আগের যে কথাটা বলছি, একটা অর্থনৈতিক কথা বলি, যে বিশ্বব্যাংক বা এডিবি এরা টাকা দিলে আমরা কিন্তু 0.75% ব্যয় করতে পারতাম। আর একটা হচ্ছে যে এই অর্থটা এখন যেহেতু নিজের সোর্স থেকে নিচ্ছি, আমাদের কিন্তু উন্নয়ন কাজে পর্যাপ্ত বাজেট নাই, আমরা সঞ্চয়পত্র বিক্রি করে মানুষের কাছ থেকে ধার নেই। সময় শেষ। আমি নাইম ভাইয়ের সাথে মিলিয়ে একটি কথা বলতে চাই, যে নাইম ভাই আপনি আমার সাথে এগ্রি করবেন কিনা, বিশ্বব্যাংকের এই যে আমাদের বিরুদ্ধে এই যে চাপালো ইয়েগুলো, একটি ফল কিন্তু হয়েছে, আমরা আমাদের সক্ষমতাটাকে উপলব্ধি করতে পারছি যে আমরা কি করতে পারি। কি বলবেন আপনি? আমি মনে করি যে মুক্তিযুদ্ধের ঘোষণা যেরকম এসেছিল বাজেট ছাড়া, এই পদ্মা ব্রিজের ঘোষণাও শেখ হাসিনা দিয়েছিল বাজেট ছাড়া, বঙ্গবন্ধুর পর আরেকটা ঘোষণা, এবং এটা দিয়ে ওই দিন বাংলাদেশের একটা নতুন উদ্বোধন হয়।
যে তার যে শক্তি সামর্থ্যের প্রমাণ বাংলাদেশ আজকে রেখেছে, যে $1 বিলিয়ন চুরি হয়ে যাওয়ার পরও জি, অর্থনীতি মুক্ত এই হতে সব পারে না। ক্ষেত্রে আমরা এরকম শক্তি সামর্থ্যের প্রমাণ দিয়ে যাব, এই আশা করি আজকে আমাদের আলোচনা এখানে তবে শেষ একটা করতেছি। শিক্ষার ব্যাপার হলো মিডিয়া কিন্তু দুঃখ প্রকাশ করতে হবে, সিভিল সোসাইটি এটা দুঃখ আপনি প্রকাশ আজকে করতে হবে, বলেছেন, এটা আমার দাবি। আমরা অনিয়ার করেছি এবং আমাদের এই আজকের আলোচনা অনুষ্ঠানও কিন্তু একটা দুঃখ প্রকাশের মতোই হচ্ছে। মতোই হচ্ছে। এটাই পদ্মা সেতু স্প্রিট। ধন্যবাদ আপনাদের সবাইকে, সুপ্রিয় দর্শক, আপনারা যারা তখন আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।